একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ঢাকা কলেজের ছাত্ররা এবং আমার অনলাইন ক্লাস যারা শুনছ তাদের সবাইকেই আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আকম রফিকুল আলম, সহযোগী অধ্যাপক সমাজবিজ্ঞান, ঢাকা কলেজ, ঢাকা। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। যাই হোক, আমরা গত ক্লাসে যে আলোচনা করছিলাম যে সামাজিক স্তরবিন্যাস, সেগুলো শেষ করেছি। তো আজকে আমরা গুরুত্বপূর্ণ দুইটা কনসেপ্ট নিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করব এবং এগুলো দেখবা যে প্রায়ই তোমরা শুনে থাকবা এবং পেপার পত্রিকায় প্রায়শই এই বিষয়গুলো আলোচনায় উঠে আসে। ঠিক আছে, যে এগুলো এবং তোমরা যখন আরো উচ্চতর হায়ার স্টাডিজ করতে যাবা তখন কিন্তু এই বিষয়গুলো ঘুরে ফিরে তোমাদের আসবে। একটা হচ্ছে জেন্ডার, ইংরেজি জেন্ডার, বাংলাও জেন্ডারই বলা হয়। তো সেই বিষয়টা নিয়ে আমরা শুরুতে আলোচনা করব। তারপরে আমরা করব বয়স বৈষম্যবাদ, এজিজম। তো এই দুইটা কনসেপ্ট আমাদের আজকের আলোচনার বিষয়। তাহলে শুরু করি। আসো আমরা প্রথমে জেন্ডার নিয়ে আলোচনা করি। তো এই যে জেন্ডার শব্দটা আসলে এটা কোত্থেকে আসছে? দেখো, ল্যাটিন শব্দ, এটা হচ্ছে ল্যাটিন শব্দ জেনাস থেকে জেন্ডার এই যে পরিভাষাটার উদ্ভব হয়েছে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ধরন বা প্রকার ইত্যাদি। গ্রিক দার্শনিক প্রোটোগ্রাস নামপদের শ্রেণীকরণ করার জন্য পুরুষালী, মেয়েলি ও ক্লিপ এই তিনটি শব্দ ব্যবহার করে ব্যাকরণে জেন্ডার শব্দটি ব্যবহারের সূত্রপাত করেন। ঠিক আছে, তারপরে দেখো 1926 সালে প্রকাশিত ব্রিটিশ ব্যাকরণবিদ ফাউলারের এ ডিকশনারি অফ মডার্ন ইংলিশ ইউজেস, এই গ্রন্থে, এই গ্রন্থটার নামটা হচ্ছে এ ডিকশনারি অফ মডার্ন ইংলিশ ইউজেস গ্রন্থে জেন্ডার একটি ব্যাকরণকে পরিভাষা বলে উল্লেখ করেন। তো এইভাবে আসলে এইভাবেই জেন্ডার শব্দটার উৎপত্তি বা জেন্ডার এভাবে হয়েছে। তো জেন্ডার বোঝার আগে জেন্ডারের সাথে রিলেটেড আরেকটা কনসেপ্ট আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে সেক্স, আরেকটা হচ্ছে জেন্ডার। ঠিক আছে, তাহলে আমি বলছি যে জেন্ডার বোঝার আগে আমাদেরকে সেক্স এই জিনিসটা বুঝতে হবে, না হলে আমরা কিন্তু আমাদের কনসেপ্টটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। তো সেক্স কি? যে সেক্স হচ্ছে প্রাকৃতিক বা জৈবিক, ন্যাচারাল বা জৈবিক কারণে সৃষ্ট নারী পুরুষের বৈশিষ্ট্য সূচক ভিন্নতা বা শারীরিক বৈশিষ্ট্যের ভিত্তিতে নারী পুরুষের স্বাতন্ত্র্য কিংবা শরীরবৃত্তীয়ভাবে নির্ধারিত নারী পুরুষের বৈশিষ্ট্য যা অপরিবর্তনীয়। তাহলে আমি আবারও বলতেছি, দেখো, তাহলে সেক্সটা না বুঝলে কি জেন্ডার কনসেপ্টটা আমাদের কি হবে না, ক্লিয়ার হবে না। সেক্স হচ্ছে কি প্রাকৃতিক, প্রাকৃতিক তো বুঝোই, ন্যাচারাল বা জৈবিক বা ফিজিক্যাল। ঠিক আছে, আমাদের শরীর বা আমাদের শরীরে কি জৈবিক, আমাদের হাত পা নাক বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলোই হচ্ছে ফিজিক্যাল বা জৈবিক। তাহলে সেক্সটা হচ্ছে প্রাকৃতিক বা জৈবিক কারণে সৃষ্ট নারী পুরুষের বৈশিষ্ট্যসূচক ভিন্নতা। দেখবা যে নারী এবং পুরুষ তার জৈবিক কারণে কি তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো আলাদা। ঠিক আছে, ভিন্নতা আছে, তাই না, নারী পুরুষের। তাহলে শারীরিক যে বৈশিষ্ট্যের ভিত্তিতে নারী পুরুষের এই স্বাতন্ত্র্যটাই হচ্ছে কি সেক্স বা শরীরবৃত্তীয়ভাবে নির্ধারিত নারী পুরুষের বৈশিষ্ট্য। তো সেটাই হচ্ছে আসলে কি আমরা বলতেছি সেক্স। এখন আসলে যে জেন্ডার কি? তাহলে জেন্ডার হচ্ছে
সামাজিকভাবে গড়ে ওঠা নারী পুরুষের পরিচয়। তাহলে জেন্ডারটা কি? সামাজিকভাবে গড়ে ওঠা নারী পুরুষের পরিচয়, অর্থাৎ সামাজিকভাবে সামাজিকভাবে নির্ধারিত নারী পুরুষের মধ্যকার সম্পর্ক। অর্থাৎ দেখো যে সমাজ কর্তৃক আরোপিত নারী পুরুষের ভূমিকা, অর্থাৎ নারী পুরুষের সম্বন্ধীয় সমাজতাত্ত্বিক এবং সাংস্কৃতিক বোধটা হচ্ছে জেন্ডার, যা সমাজ টু সমাজ ভেদে ভিন্নতা দেখা যায় বা পরিবর্তিত হয়। তাহলে আমরা কি বলবো? তাহলে সেক্সটা ছিল কি? নারী পুরুষের ন্যাচারাল যে পার্থক্যটা বা জৈবিক যে পার্থক্যটা, আর এটা হচ্ছে সামাজিকভাবে, জেন্ডার হচ্ছে সামাজিকভাবে গড়ে ওঠা নারী পুরুষের পরিচয়, অর্থাৎ সামাজিকভাবে নির্ধারিত নারী পুরুষের মধ্যকার সম্পর্ক বা সমাজ কর্তৃক আরোপিত বা সমাজ কোন দৃষ্টিকোণ থেকে নারী পুরুষকে দেখে বা নারী পুরুষের যেইটা সামাজিক দৃষ্টিকোণটাই হচ্ছে নারী পুরুষের প্রতি সামাজিক দৃষ্টিকোণটাই হচ্ছে কি? জেন্ডার। প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা কালচারে এবং নারী পুরুষকে দেখার কিছু বৈশিষ্ট্য বা কিছু ব্যাপার থাকে এবং সেই জিনিসটাই হচ্ছে কি? জেন্ডার। অর্থাৎ জেন্ডার কি করতেছে? জেন্ডার সমাজে একজন নারী বা একজন পুরুষ কিরকম বা তার কাজ কি, তার ভূমিকা কি, সেই ধারণাটা দিয়ে থাকে। অর্থাৎ নারী পুরুষ, আমি যদি আরো একটু ভেঙে বলি যে নারী পুরুষ কার কি পোশাক পরিচ্ছদ হবে, কে কিরকম আচার আচরণ করবে, আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা করে, এই সমস্ত, অর্থাৎ কে কিভাবে দৃষ্টিকোণ থেকে বা বিবেচনা করবে, সেই জিনিসটাই হচ্ছে কি? সেই জিনিসটাই প্রকাশ করে হচ্ছে জেন্ডার। তাহলে দেখো, তাহলে ক্লিয়ার? তাহলে এখন আমরা যে বিষয়টা কনসেপ্টটার পরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে জেন্ডারের ভিত্তিতে সৃষ্ট সামাজিক বৈষম্যের প্রভাব, জেন্ডারের ভিত্তিতে সামাজিক বৈশিষ্ট্যের প্রভাব। তাহলে দেখো, আমি তোমাদের আগেও বলছি যে জেন্ডার কি? তাহলে জেন্ডার হচ্ছে সামাজিকভাবে গড়ে ওঠা নারী পুরুষের পরিচয়, অর্থাৎ সামাজিক দৃষ্টিকোণ থেকে নারী পুরুষকে দেখাটাই হচ্ছে জেন্ডার। তাহলে দেখো, তাহলে কি আমরা কি জিনিসগুলো আমরা সামাজিক এটা দেখি আমরা। তাহলে দেখো যে কি জিনিসগুলো আমরা পাই যে জেন্ডারের ভিত্তিতে। তাহলে এখন আমরা আলোচনা করব কি? জেন্ডারের ভিত্তিতে সৃষ্ট সামাজিক বৈষম্য বা এর প্রভাব। তাহলে এক নাম্বার প্রভাবটা দেখো, যে আমরা দেখি জন্মগত বৈষম্য। আমরা আমাদের দেশের উদাহরণ দিয়ে বা আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা কিন্তু এই আলোচনাগুলা মূলত করব। দেখো যে আমাদের সমাজটা কি? আমাদের সমাজটা হচ্ছে পিতৃতান্ত্রিক সমাজ, ঠিক আছে? তাহলে এই যে পিতৃতান্ত্রিক সমাজে এখানেও কিন্তু যে সন্তান জন্মগত ক্ষেত্রেও কিন্তু কি দেখা যায়? বৈষম্য দেখা যায়। পিতৃতান্ত্রিক সমাজে কি হয়? এই যে সন্তানের জন্মক্ষেত্রেও কি হয়? জেন্ডারের বৈষম্য আমাদের চোখে পড়ে। একটা পরিবারে আমাদের সমাজ ব্যবস্থায়, ঠিক আছে, একটা পুত্র সন্তান কি হয়? পুত্র সন্তান কি অধিক কাম্য না? তাহলে পুত্র সন্তান জন্ম বা হবে বা আসবে, এইটা নিয়ে পিতামাতা অনেক বেশি আগ্রহী বা আনন্দিত থাকে। তারপরে শ্বশুর শাশুড়িরা অনেক বেশি খুশি থাকে। আর কিন্তু কন্যা সন্তান যদি হয় বা হবে জানলে ঠিক তার বিপরীত ভূমিকা দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই আমাদের সমাজ ব্যবস্থা। এখনো রিসেন্ট পত্রিকাও দেখা গেছে যে কন্যা সন্তান হওয়ার কারণে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেয়, বিভিন্নভাবে তাকে নারীকে হ্যাঁ প্রতিপন্ন করা হয়, ঠিক আছে? তাহলে কিন্তু দেখো এর উপর কিন্তু নারীর কোনো হাত নাই। কন্যা সন্তান হবে না, পুত্র সন্তান, তারপর হাত নাই। কিন্তু তারপরেও দেখো জেন্ডারগত বৈষম্যের কারণে এটা মেয়েদের উপর চাপিয়ে দেওয়া হয়। তাহলে দেখো আমরা কি দেখলাম? জন্মগত বৈষম্যের
ক্ষেত্রেও কি জেন্ডারের প্রভাবটা দেখলাম। তারপরে তারপরে আমরা দেখব সম্পত্তির উত্তরাধিকার। ঠিক আছে, দেখো যে দেখা গেছে যে কি বিভিন্ন গবেষণায় বা বিভিন্ন ইয়েতেও দেখা গেছে কি যে সম্পত্তির উত্তরাধিকার আইনে কি হচ্ছে, বাংলাদেশের নারীরা বৈষম্যের শিকার হচ্ছে। এদেশে আসলে কি আমাদের সমাজ ব্যবস্থায় মেয়েরা কখনোই কি পায় না, কি আছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, যে মুসলিম দেশ, ধর্মীয় দৃষ্টিকোণে মেয়েদের কি দেওয়া আছে, সম্পত্তির অধিকার দেওয়া আছে মুসলমান সমাজে, ঠিক আছে, বা হিন্দু সমাজে কিন্তু সেভাবে অন্যরকম ভাবে বিধান করা আছে। কিন্তু এদেশের নারীরা কতখানি অংশীদার তা বললাম যে তা ধর্মীয়ভাবে অনুযায়ী পরিচালিত হয়, কিন্তু মজার ঘটনা হচ্ছে বেশিরভাগ নারীরাই এই সম্পত্তি অধিকার ভোগ থেকে কি হয়, বঞ্চিত হয়। আবার অনেক নারী দিয়ে আসে, ভাইদেরকে সম্পত্তি দিয়ে আসতে হয়, ঠিক আছে, অর্থাৎ ভাইদেরকে ছেড়ে দেয়। তো অনেক সময় দেখা যায় যে আবার নারীরা যদি সম্পত্তি দাবি করে বা তখন সমাজ আবার বা ভাইরা বা এরা সেটা ভালোভাবে নেয় না, ঠিক আছে, তাদেরকে বিভিন্নভাবে হ্যাঁ প্রতিপন্ন করা হয়। ঠিক আছে, তাহলে দেখো যে সম্পত্তির উত্তরাধিকার ক্ষেত্রে কি আমরা জেন্ডারগত বৈষম্যটা দেখতে পাই। তারপরে আরেকটা জায়গায় দেখা যায় যে কি খাদ্য পরিবেশনে বা খাদ্য গ্রহণে, খাদ্য পরিবেশনে, তো এইখানেও কি যে জেন্ডারের ভিত্তিতে খাদ্য পরিবেশনায় পারিবারিক স্তরে বৈষম্য পরিলক্ষিত হয়। দেখো আমরা আমরা আমাদের পরিবারে, ঠিক আছে, বা আমাদের সমাজ ব্যবস্থায় কি কি করা হয়, দেখবা যে মা আর বোনেরা কিন্তু সবার পরে খেতে বসে, এবং হয়তো একটু পরিবর্তন হচ্ছে, শহরে হয়তো একসাথে বসে, কিন্তু গ্রামীণ বা চিরাচরিত যে আমাদের গ্রামীণ জনপদে এখনো কিন্তু মেয়েরা বা বোনেরা বা মেয়েরা সবার পরে বসে, এবং থাকলে খায় বা না থাকলে খায় না। আগে কিন্তু পুরুষরা বা তাদের ভাইদের, বাবাদের ভাইদের আগে খেতে দেয়। এবং অনেক সময় দেখো কি হয়, এটা তো একটা বৈষম্য দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে কি মাছের মাথা, মুরগির ঠ্যাং, ভালো জিনিসগুলা ছেলের পাতে কিন্তু চলে আসে, এটা কিন্তু মায়েরাই দেয়। তাহলে দেখো তাদের মধ্যে যে ঢুকিয়ে দেওয়া, দীর্ঘদিন ধরে ঢুকিয়ে দেওয়া যে ধারণাটা, ঠিক আছে, এটা পিতৃতান্ত্রিক সমাজের প্রভাব কিন্তু হচ্ছে। যে ছেলে কি কারণে, যে ছেলে বড় হয়ে আমাকে দেখবে বা ভরণ পোষণ করবে, বা এই ধরনের বিভিন্ন কারণে কিন্তু বৈষম্য, এই জেন্ডারগত বৈষম্যটা, ছেলের গুরুত্বটা বোঝানোর জন্য তাদেরকে কিন্তু এই জিনিসটা করা হয়। তাহলে দেখবা যে এইগুলা তোমাদের চোখেও পড়বে, বা তুমি আর তোমার বোন খেতে বসছো, দেখবা যে তোমার পাতে ভালো টুকরোটা পড়ছে, মাছের মাথাটা পড়ছে, রানটা তুমি পাচ্ছ, কিন্তু তোমার বোনকে সেভাবে কিন্তু দেওয়া হচ্ছে অপেক্ষাকৃত আরেকটু মানে খারাপ বা একটু কম পরিমাণে কম সেই টুকরা বা এটা। তাহলে এই ধরনের বৈষম্য আমরা কিন্তু আমাদের এই জেন্ডার এই মানসিকতার কারণে, সামাজিক কারণেই কিন্তু এগুলা হয়ে আসছে। তারপরে শিক্ষাক্ষেত্রে বৈষম্য, দেখো আরেকটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে বৈষম্য, ঠিক আছে, যে এই যে আমাদের সমাজ বা এই যে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা, ঠিক আছে, কন্যা সন্তান অপেক্ষা পুত্র সন্তান অধিক আকাঙ্ক্ষিত বা অধিক কাম্য। একটু আগে আমি যেটা বললাম, অনেক পরিবারে কি করে যে পুত্র সন্তানের জন্য শিক্ষার ব্যবস্থা করা হলো, কিন্তু কন্যা সন্তানের জন্য কিন্তু সেইভাবে শিক্ষার ব্যবস্থাটা করা হয় না। তারপরে দেখবা যে কি কারণে, যে ধারণা একটা ধারণা যে মেয়ে বিয়ে হয়ে চলে যাবে শ্বশুর বাড়ি, এই জন্য তাকে লেখাপড়া করিয়ে কি হবে, এই ধরনের বিভিন্ন ধারণা। তারপরে পুত্র সন্তানের জন্য টিউটর রাখা হলো, মেয়ে সন্তানের জন্য রাখা হয় না। তাহলে এইভাবে শিক্ষাক্ষেত্র কি আমরা কি দেখি, শিক্ষাক্ষেত্র আমরা এই ধরনের বৈষম্য আমাদের চোখে পড়ে। এবং দেখবা যে বাল্য বিবাহের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে মনে হয় চতুর্থ,
ঠিক আছে, মেয়েদের 7, 8, 9 থেকে বিয়ে দেওয়া শুরু হয়ে যায়। মানে মেয়েদেরকে একটা মানসিকভাবে পিতামাতা কি করে মনে করে যে একটা বার্ডেন, ঠিক আছে, তাদের এত লেখাপড়া বা শিখাইতে বা আগ্রহী হয় না। তাহলে এই কনসেপ্টটা কিন্তু মানে জেন্ডারগত কারণে আরো বেশি হচ্ছে। তারপরে আরেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাই যে চলাফেরা, ঠিক আছে, চলাফেরার বৈষম্য। তোমরা দেখবা যে বাংলাদেশ তথা তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে এটা বেশি হয়। একজন পুরুষ দিনে রাতে যে কোনো সময় ঘরের বাইরে চলাচল করতে পারে এবং যে কোনো জায়গায় কি করতে পারে, সে যেতে পারে, ঠিক আছে, যে কোনো অনুষ্ঠানে বিনা বাধায় অংশগ্রহণ করতে পারে। কিন্তু মহিলাদেরকে বা মেয়েদেরকে বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়। এবং আবার দেখবা যে সব ধরনের অনুষ্ঠান বা মেয়েরা কিন্তু মেয়েদের জন্য উন্মুক্ত না। তাহলে দেখো কি ধরনের বিষয়, ছেলেরা ইচ্ছা করলে যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারে, তাদের চলাফেরায় কোনো বাধা নিষেধ নাই। কিন্তু মেয়েদের ক্ষেত্রে যেহেতু বিভিন্ন কথা বলে তাদেরকে নিরুৎসাহিত করা হয় বা যেতে দেওয়া হয় না, একটা হচ্ছে সিকিউরিটি, তারপরে বিভিন্ন ধরনের এই অনুষ্ঠান এদের জন্য না। তো এইভাবে কি করা হয়, একটা আসলে বৈষম্য আমরা আমাদের সমাজে দেখি। তারপরে হচ্ছে শ্রমমূল্যে বৈষম্য, তারপর হচ্ছে শ্রমমূল্যে বৈষম্য। তাহলে দেখো যে শ্রম মানে কি, যে পরিশ্রম করা বা কাজ করা। বাংলাদেশের মতো যে উন্নয়নশীল দেশগুলাতে, বাংলাদেশের মতো কি হচ্ছে উন্নয়নশীল দেশসমূহে জেন্ডার, বিশেষ করে একজন মহিলা শ্রমিক বা এই যে শ্রমের মূল্যের ক্ষেত্রেও জেন্ডারের প্রভাবটা আমরা দেখতে পাই। বাংলাদেশে যে বিভিন্ন পেশায় মেয়েরা কাজ করে, তারা দেখবা যে পুরুষের তুলনায় অনেক মজুরি একটু কম পেয়ে থাকে। যেমন গ্রাম অঞ্চলে তোমার আশেপাশে দেখবা, নির্মাণ কাজে দেখবা, কৃষিকাজে দেখবা, একজন পুরুষের পারিশ্রমিক মেয়েদের তুলনায় বেশি। কি কারণে? এই যে একটা জেন্ডারগত, আসলে এটা একটা জেন্ডারগত বৈষম্য। মনে করে যে পুরুষরা বেশি কাজ করে, তারা বেশি করে, কিন্তু আসলে কাজ কিন্তু সমানই করতেছে, কিন্তু ওই যে জেন্ডারগত একটা ধারণা, মানসিক একটা ধারণা তৈরি করা আছে, সেই কারণে পারিশ্রমিক ক্ষেত্রেও, এই শ্রমমূল্যের ক্ষেত্রেও কি দেখে দেয়, আমরা জেন্ডারের প্রভাব দেখি, বা জেন্ডারের কারণে কি হয়, শ্রমমূল্যের ব্যবধানটা আমাদের চোখে পড়ে। তারপরে আছে যে সামাজিক আচরণবিধিতে বৈষম্য। দেখো যে আমরা তো সমাজে বাস করি, আমরা আগে থেকে উই আর হিউম্যান বিইং, আমরা সমাজে বাস করি। তাহলে দেখো এখানেও কিন্তু জেন্ডারের ভিত্তিতে নারীর জন্য নির্দিষ্ট কিছু আচরণবিধি নির্ধারিত করা দেওয়া আছে সমাজে। প্রত্যেক সমাজে কিন্তু কিছু অলিখিত বিধি নিষেধ তৈরি করা আছে, এগুলো ম্যাক্সিমাম নারীর জন্য, যে এইভাবে এই আচরণবিধি তাকে কি করতে হয়, প্রতিনিয়ত রপ্ত করতে হয়, ঠিক আছে, এবং এরকম ধাঁচে নিজেকে গড়ে তুলতে হয়। সমাজ নারীর উপর কি করে, এই যে সামাজিক সাংস্কৃতিক কিছু বিধিনিষেধ চাপিয়ে দেয়। এইভাবে পুরুষের ক্ষেত্রে এই ধরনের কোনো বিধিনিষেধ নাই, কিন্তু মেয়েদের ক্ষেত্রে এই বিধিনিষেধগুলা বেশি। পুরুষ যে কোনো কাজ করলে ঠিক আছে, পুরুষ মানুষ তো করতেই পারে। একটা রাত্রে 11টা 12টা একটা পুরুষ বেরিয়ে গেল, ঠিক আছে, বা যে কোনো একটা পোশাক পরে গেল, কিন্তু মহিলাদেরকে ক্ষেত্রে কি বলে যে পোশাক বা বিভিন্ন ধরনের চলাফেরা, বা একটু এটা শালীন হলো না, বা এইটা হলো না, এইভাবে তার চলাফেরায় কি করা হয়, যে নিয়ন্ত্রিত করা হয়। তাহলে দেখি যে আমরা সামাজিক যে আচরণবিধিতেও জেন্ডার কর্তৃক বৈষম্য আমাদের চোখে পড়ে। তারপরে তোমার চাকরির ক্ষেত্রে বৈষম্য, সেটাকে যে চাকরির ক্ষেত্রে কিন্তু জেন্ডার কর্তৃক বৈষম্য দেখা যায়, আছে সমাজ ব্যবস্থায়, এগুলো অস্বীকার করা না। যে আমাদের সমাজ, আমি বারবারই বলতেছি যে এটা পিতৃতান্ত্রিক সমাজ এবং পুরুষ শাসিত সমাজ, তথাকথিত পুরুষ শাসিত সমাজ, ঠিক আছে, হওয়ার কারণে কর্মক্ষেত্রটা কি হয়,
যে কর্মক্ষেত্রে পুরুষরা বেশি অগ্রাধিকার পাচ্ছে, পুরুষরা কি পাচ্ছে, বেশি অগ্রাধিকার পাচ্ছে। এবং অনেক কাজে কর্মে মেয়েদেরকে নিরুৎসাহিত করা হয়। যেমন ধরো যে কাজগুলো, কতগুলো কাজ আমি যদি বলি বা তোমরা জানো, যে নিরাপত্তা প্রহরী, তারপরে হচ্ছে নৈশ প্রহরী, তারপর হচ্ছে ড্রাইভার, তারপরে হচ্ছে এখন অবশ্য এগুলোতে নিয়োগ হচ্ছে, কিন্তু এগুলোতে মেয়েদেরকে ডিসকারেজ করা হয়। ঠিক আছে, দেখবা যে রাস্তাঘাটে দেখবা যে কোনো ড্রাইভার, মহিলা ড্রাইভার চোখে পড়ে, পারে না, কিন্তু তাদেরকে এই কাজগুলোতে সেগুলো পারার কথা। তারপর নৈশ প্রহরী, নিরাপত্তা কর্মী, এখন অবশ্য একসময় আর্মিতে কিন্তু মহিলা সোলজার বা মহিলা অফিসার কিন্তু ছিল না, সরকার কয়েক বছর আগে এগুলো চালু করেছে, তাই না? বৈষম্য কমানোর চেষ্টা ভাবনা চলতেছে। এগুলা হচ্ছে কি আসলে জেন্ডার হচ্ছে কি, আমি শুরুতেই বলছি যে কনসেপ্টটা কি, যে সামাজিকভাবে নারী পুরুষকে দেখা, তাই না? সোজা কথায় জেন্ডার হচ্ছে কি সামাজিকভাবে গড়ে ওঠা নারী পুরুষের পরিচয়, অর্থাৎ সমাজ নারী পুরুষকে কি দৃষ্টিকোণ থেকে দেখতেছে সেটাই হচ্ছে জেন্ডার। আর সেক্স জিনিসটা হচ্ছে বায়োলজিক্যাল, ন্যাচারাল নারী পুরুষের পার্থক্য। ঠিক আছে, তো এইগুলো নিয়ে দেখবো প্রায়শই নারীবাদীরা বা বিভিন্ন পত্রিকা, বিভিন্ন টেলিভিশন টক শোতে বা বিভিন্ন জায়গায় কিন্তু লেখা হচ্ছে নারীর অধিকার কথা বলে, যে এই যে 8ই মার্চ গেল, ঠিক আছে, নারী দিবস, তো নারী দিবসের এইটা কি ছিল, লক্ষ্যটা কি, নারীকে এম্পাওয়ার করা, ক্ষমতায়ন করতে হবে। ঠিক আছে, মূল জিনিসটা হচ্ছে যে নারীকে পিছনে রাখা যাবে না, নারীকে এগিয়ে দিতে হবে। তাহলে এগিয়ে দেওয়ার পথে বাধা কি, যে মানসিক বাধাগুলোই বেশি। ঠিক আছে, সামাজিক যে বাধা, মানসিক বাধা, সাংস্কৃতিক বাধা, এগুলোকে ওভারকাম করে মেয়েদেরকে এগিয়ে যেতে হবে। যদি সমাজ সভ্যতায় এগিয়ে যেতে হয় বা একটা দেশকে উন্নয়ন করতে হয়, তাহলে এগুলোকে, এই বাধাগুলো কাটিয়ে উঠতে হবে। মেয়েদেরকে লেখাপড়া, পরিপূর্ণ লেখাপড়া শেষ করতে দিতে হবে। ঠিক আছে, বাল্য বিবাহটা বন্ধ করতে হবে, তাইলে কি হবে, দেশ এগিয়ে যাবে। তাহলে এই হচ্ছে যে আমরা যে জিনিসটা আলোচনা করলাম জেন্ডারের ক্ষেত্রে, আমরা কি আলোচনা করলাম, জেন্ডার কি, জেন্ডার অর্থাৎ জেন্ডার কনসেপ্টটা আমরা আলোচনা করলাম। আর আলোচনা করলাম জেন্ডারের ভিত্তিতে সৃষ্ট সামাজিক বৈষম্যের প্রভাব, অর্থাৎ জেন্ডারের ফলে কি ধরনের সামাজিক সমস্যা তৈরি হচ্ছে, সেই জিনিসটা আমরা আলোচনা করলাম। জেন্ডারের ভিত্তিতে এইটা আমরা সমাজে কি ধরনের সেই বিভিন্ন দিকে, উদাহরণ থেকে আমরা আলোচনা করলাম। তাহলে এখন আমরা আলোচনা করব যে আমাদের যে দ্বিতীয় যে কনসেপ্টটা ছিল আজকে, যে কি বয়স বৈষম্য, বয়স বৈষম্য। বয়স বৈষম্যবাদ, ঠিক আছে, এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। তোমরা দেখো দুইটা জিনিস এখানে, একটা হচ্ছে কি এইজ, বয়স এইজ, আর বৈষম্য মানে কি ডিসক্রিমিনেশন বাই। তো এই দুইটাকে একটা সুন্দর শব্দ করা হয়, এটাকে বলা হয় এজিজম। দেখো আমরা আমরা এখন, তোমরা এখন, তাই না, তরুণ, মাত্র শেষ করে স্কুল শেষ করে কলেজে বসো, তারুণ্য তোমাদের এখন, আস্তে আস্তে ভার্সিটি যাবা, তারপরে কি হবা, চাকরিতে ঢুকবা, তারপরে একসময় বৃদ্ধ হবা। তাহলে আমরা কি, এটা আমাদের একটা লাইফ সাইকেলও আমরা বলতে পারি। জন্মগ্রহণ করলো, শৈশবকাল, তরুণকাল, যৌবনকাল, তারপরে হচ্ছে কি বৃদ্ধকাল, তাই না? তাহলে এখন এই বয়সের ভিত্তিতে কি হয়, যখন কাউকে কি করা হয়, তার প্রতি, কারোর প্রতি যদি নেতিবাচক ধ্যান ধারণা বা মনোভাব পোষণ করা হয়, বা তার প্রতি যদি বৈষম্যমূলক আচরণ করা হয়, তাহলে সেটাকে বলা হয় বয়স বৈষম্যবাদ। তাহলে আমরা কি বলতে পারি, বয়স বৈষম্যবাদ বলতে কি বোঝায়, বয়স বৈষম্যবাদ বলতে বোঝায় বয়সের কারণে কোনো বয়স গোষ্ঠী ও তার কোনো সদস্যের প্রতি, ঠিক আছে, নেতিবাচক ধ্যান ধারণা বা মনোভাব পোষণ করা ও তার প্রতি, ঠিক আছে, বৈষম্যমূলক আচরণ করাকে বয়স বৈষম্যবাদ বলা হয়।
যেমন ধরো আমরা আমাদের সমাজে প্রবীণদের প্রতি আমাদের ধ্যান ধারণা কিন্তু নেতিবাচক, ঠিক আছে। এখান থেকে কিন্তু আসলে কি করা হয়, এই যে তোমার এই বয়স বৈষম্যবাদ, এটা কিন্তু এখন এটা একটা খুবই গুরুত্বপূর্ণ আর একটা কনসেপ্ট সমাজ বিজ্ঞানের হয়ে উঠছে, যে এরিজম। এই 1968 সালে আমেরিকান চিকিৎসক ও মনোবিজ্ঞানী রবার্ট বাটলার এডিজম শব্দটা প্রথম ব্যবহার করেন। বাটলার যে কথাটা বলতে চেয়েছেন, কি বলতে চেয়েছেন, যে বয়স বৈষম্যবাদ হলো এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে বয়সের কারণে প্রবীণের প্রতি বদ্ধমূল বিশ্বাস পোষণ ও বৈষম্যমূলক কি করা হয়, বৈষম্যমূলক আচরণ করা হয়, যেটা করা হয় বর্ণ বৈষম্যবাদ এবং লিঙ্গ বৈষম্যবাদের প্রতি। তাহলে দেখো যে আগে বিভিন্ন ধরনের যে বৈষম্যবাদ, একটা হচ্ছে বর্ণ বৈষম্যবাদ, সেটা জানো যে তোমরা যে বর্ণের কারণ, বর্ণ কি স্কিন, শরীরের চামড়া, সাদা না কালো, ফর্সা, নিগ্রো, এটা হচ্ছে বর্ণ এর ভিত্তিতে কি বৈষম্য করা হয় সমাজে। তোমরা জানো যে দক্ষিণ আফ্রিকার ঘটনা, নেলসন ম্যান্ডেলা এর প্রতিবাদ করে অনেক বছর জেল খেটেছেন, তো সেটা হচ্ছে কি বর্ণ বৈষম্যবাদ। এখনো আমরা দেখতে পাই শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, এই জিনিসটা আমরা এখনো দেখতে পাই। তো এরকম আবার যে একটু বললাম লিঙ্গ বৈষম্যবাদ, জেন্ডার, ঠিক আছে, ওইটার ভিত্তিতে একটা বৈষম্য আমরা দেখতে পাই। এখন এই বয়স বৈষম্যবাদ, ঠিক আছে, তো বয়স নিয়েও কি যে কারোর প্রতি বয়সের কারণে কারোর প্রতি নেতিবাচক ধারণা পোষণ করাটা, ঠিক আছে। যেমন আমরা কি বলি, প্রবীণ হয়ে গেলে আসলে কি মানুষ আমাদের সমাজ ব্যবস্থায় প্রবীণ কারা, যেটা আমরা বলতে পারি সরকারি চাকরি 59 বছর, তাই না, মূলত 59 বছরের উপরে তাকে অবসরে যেতে হয়, তখন সে কি হয়ে যায়। যদিও ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বয়স 65, বিচারপতি 66, কিন্তু তারা সংখ্যায় কম, কিন্তু নর্মালি 59 বছর সরকারি চাকরিতে এর তদুর্ধ্ব বা 60 তদুর্ধ্ব লোকজনই কি বলা হয়, যে আমরা বলতে পারি আমাদের সমাজ ব্যবস্থার প্রেক্ষাপটে প্রবীণ। তো এই প্রবীণদের প্রতি যদি কোনো নেতিবাচক ধারণা, যে আমরা কি করা, যদিও আমাদের দেশটা কি একটা উন্নয়নশীল দেশ, এবং দেখবা যে এই দেশের জনসংখ্যার প্রায় 12% হচ্ছে প্রবীণ, ঠিক আছে। এইটা প্রবীণরা পুরুষ হইতে পারে বা মহিলা হতে পারে। তাহলে যে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশেই আসলে প্রবীণরা কি হয়, বৈষম্যমূলক আচরণের শিকার হয়। এবং এই যে শিকার হয়, কি কারণে শিকার হয়, ধারণাটা গুলা কি, যে প্রবীণরা হচ্ছে যে তাদেরকে বলা করা হয় যে তারা নির্ভরশীল, যেহেতু তারা এখন আর আয় রোজগার করে না, অবসরে গেছে, তারা নির্ভরশীল। তারপরে আবেগের দিক থেকে তারা অস্থিতিশীল এবং দুর্বল চিত্তের অধিকারী বলা হয়, শারীরিকভাবে তাদেরকে অসমর্থমান মনে করা হয়, এবং তারা এখন অনুৎপাদনশীল, অর্থাৎ তারা এখন উৎপাদনমূলক কর্মকাণ্ডে আর নিয়োজিত নেই। তো এবং মনে করা হয় যে প্রবীণরা চিন্তা চেতনায় সেকেলে, এই সমস্ত বিভিন্ন চিন্তা, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই জিনিসটা চিন্তা করে প্রবীণদের প্রতি কি করা হয়, এক ধরনের বিরূপ ধারণা পোষণ করা হয়। এবং এর ফলে কি হয়, যে আছে যে আমাদের সমাজ ব্যবস্থা প্রবীণদের সম্মান দেওয়া হয়, কিন্তু তারপরেও যথেষ্ট বিভিন্ন পরিবারে প্রবীণদের সম্মান দেওয়া হয়, কিন্তু তারপরেও কিন্তু আস্তে আস্তে কি করা হয়, নেতিবাচক ধারণাটা গড়ে ওঠে। যেমন তুমি চলতেছো, সামনে একজন বৃদ্ধ লোক আসলে অনেক সময় আমরা কি করি, যে একটা বাজে মন্তব্য করি। তারপরে অনেক সময় কোনো সভা সমিতি মিটিংয়ে কোনো বয়োজ্যেষ্ঠ কোনো কথা বলে যে আপনি বসেন, আপনি এখন সেকালে হয়ে গেছেন, ঠিক আছে, তার মতামতটা আর গ্রহণ করতে চাওয়া হয় না। তারপরে বাসা বাড়িতেও দেখবে যে মানে মতামতের আর গুরুত্ব দেওয়া হয় না, তার প্রবীণ হয়ে গেছে বলে। তো এইভাবে দেখবা যে কি করা হয়, যে বয়স বৈষম্যের ভিত্তিতেও কিন্তু সামাজিক বৈষম্য তৈরি হচ্ছে। যেমন ধরো আমরা যদি দেখি যে খাদ্য, ঠিক আছে, যে সারা বিশ্বে কি হয়, শিশু খাদ্য এবং পুষ্টি নিয়ে যথেষ্ট গবেষণা হচ্ছে, ঠিক আছে, চলতেছে, কিন্তু সাথে সাথে এবং দেখবা যে বিয়ে শাদী বা অন্যান্য কোনো অনুষ্ঠানে কি হয়, যে খাবার মেনুতে কি থাকে, সবাই কিশোর চাহিদা বা যুবকদের প্রতি দৃষ্টিকোণ দেওয়া থাকে, কিন্তু সেদিকে প্রবীণদের প্রতি কিন্তু
সেভাবে দৃষ্টি দেওয়া হয় না, কারণ প্রবীণরা অনেক খাবারই খেতে পারে না। তো তাদের প্রতি কি করা হয়, সেখানে বৈষম্য করা হয়। তাহলে এইটুক দৃষ্টি তাদের দিকেও দেওয়া উচিত। তারপরে দেখো আরেক ধরনের আমরা বৈষম্য দেখতে পাই পোশাক পরিচ্ছদে। যে পোশাক কেন্দ্রিক যতগুলা ফ্যাশন দেখবা সবই কি শিশু, কিশোর, যুবক, যুবতী এদের দিকে দৃষ্টিকোণ থেকে কিন্তু সেগুলো করা হয়, রং ডিজাইন বা বিভিন্ন ধরনের ডিজাইন বা ফ্যাশন। কিন্তু প্রবীণদের ক্ষেত্রে কিন্তু সেখানে কিন্তু বৈষম্য করা হয়। এবং কোনো প্রবীণ যদি কি পরে উজ্জ্বল রং বা হাল ফ্যাশনের কোনো পোশাক পরে, তাহলে তাকে নিয়ে কি করা হয়, ঠাট্টা বিদ্রুপ করা হয়। মনে করা হয় প্রবীণরা বয়স হয়ে গেছে, তারা এখন সাদা শার্ট বা ফর্মাল ড্রেস পরবে, তারা কেন রং বেরঙের পোশাক পরবে, ঠিক আছে, কালারফুল ড্রেস পরলে তাকে নিয়ে ঠাট্টা করা হয় বা হাসি তামাশা করা হয়। তাহলে এইগুলা কি এক ধরনের বিদ্বেষ বা বৈষম্যের জন্ম হয়। তারপরে দেখবা যে রোগ ব্যাধি এগুলোই, কারণ প্রবীণ হয়ে গেলে কি হয়, আস্তে আস্তে দেহে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ বাধা আসে। তো অনেকে আবার দীর্ঘমেয়াদী বিভিন্ন শারীরিক এবং মানসিক রোগেও আক্রান্ত হয়। তবে তাদের চিকিৎসার জন্য কি এইগুলো প্রতিকার করার জন্য বিশেষ ডাক্তার বা নার্স গড়ে তোলা প্রয়োজন। ঠিক আছে, যেমন শিশু বিশেষজ্ঞ বা বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ থাকে, তাহলে প্রবীণদের ক্ষেত্রে আলাদা সেই ধরনের দৃষ্টি দেওয়া হয় না। তাদেরকেও সেইভাবে তাদের মানসিক বা শারীরিক বিভিন্ন সমস্যা, শারীরিক সমস্যা তো আছে, এবং অনেক প্রবীণ মানসিক সমস্যায়ও তারা এই বয়সে এসে পড়ে যান। তো সেই দিকেও কিন্তু দৃষ্টি দেওয়া প্রয়োজন। তারপরে হচ্ছে যে মানসিক একটা পরিবর্তন আমরা দেখি, সেটা কি, প্রবীণরা পরিবারে নিজেদের অসহায় এবং কি মনে করে, অবহেলিত মনে করে। কি কারণে মনে করে, যে সেটা তো আমরা বুঝতেই পারি যে বিভিন্ন কারণে তাদের যে মানসিক সমস্যা, যেহেতু তাদের আয় রোজগার বা তারা কর্ম কম ছিল, কিন্তু কর্মক্ষম থেকে তারা শেষ করে তারা এই পর্যায়ে চলে আসছে। তাহলে তারা তাদের যে শারীরিক স্বাস্থ্য, মানসিক, তাদের বিভিন্ন চাহিদা এগুলো পূরণ করার মতো কোনো সংগঠন তারা পায় না। এই জন্য দু একটা সংগঠন যে বাংলাদেশে গড়ে উঠছে, যেমন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, ঠিক আছে, বা জরা বিজ্ঞান প্রতিষ্ঠান, এই ধরনের বিভিন্ন ধরনের সংগঠনগুলো কিন্তু আরো বেশি করে গড়ে তোলা প্রয়োজন। যে তাদের যে সময় আসলে প্রবীণ হয়ে গেলে কিন্তু মানুষ একা হয়ে পড়ে, তখন তাদের কাছে কেউ কোনো গল্প করতে, যুবকরা কিন্তু আমরা সবাই কিন্তু প্রবীণ হব, কিন্তু যুবক বয়সে কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। তাদের সাথে যে গল্প করা, তাদেরকে সময় দেওয়া, সেটা কেউ করতে চায় না। তাহলে এই যে তাদের তখন কি হয়, তাদের জন্য মানসিক পরিবর্তন হয়, তারা একাকিত্বে ভোগে, তার ফলে ডিপ্রেশন তাদের চলে আসে। ঠিক আছে, তারপরে আরেকটা জিনিস দেখবা যে কাজে কর্মের ক্ষেত্রে কি হয়, যে এক ধরনের বাধ্যতামূলক অবসর বা বিভিন্ন ধরনের চাকরিচ্যুতি বা বিভিন্ন ধরনের ছাঁটাইয়ের শিকার হয় প্রবীণরা। যে আপনি কাজের ক্ষেত্রে ফিট না, আপনি ঘন ঘন অসুখে পড়েন, বা বিভিন্ন দৃষ্টি চোখে দেখা বা শরীরের কারণে, ঠিক আছে, তাহলে চাকরি ছাঁটাইয়ের ক্ষেত্রে প্রথম কোপটাই পড়ে প্রবীণদের প্রতি। তাহলে দেখো যে এখানেও কিন্তু তারা সমস্যা হয়। তো এগুলো হচ্ছে যেগুলো আলোচনা, বয়স বৈষম্যের সৃষ্ট সামাজিক সমস্যা, বৈষম্য। তাহলে আমরা আজকে দেখো দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। একটা হচ্ছে কি একটা হচ্ছে জেন্ডার, আর একটা হচ্ছে বয়স বৈষম্যবাদ। তো আশা করি তোমরা এগুলো বাসায় বারবার ভালো করে টলি পড়বে এবং বাসায় থাকবে, অহেতুক বাইরে ঘোরাঘুরি করবে না। করোনা কিন্তু আবার বেড়ে যাচ্ছে। তোমাদেরকে আবারও মার্চ মাস, তোমরা জানো এখন মার্চ মাস বাংলাদেশের জাতীয় ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটা মাস। মার্চ মাসে 1971 সালের মার্চ মাসেই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের সূচনা ঘটেছিল। 7ই মার্চ রাজকোট ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের মাধ্যমে এই সংগ্রাম, তার আগের থেকেই সংগ্রামের প্রস্তুতি বা চলতেছে, কিন্তু 7ই মার্চে বঙ্গবন্ধুর দিক নির্দেশনামূলক যে ভাষণ, তার মাধ্যমেই কিন্তু মুক্তিযুদ্ধটা মোটামুটি একটা দিক নির্দেশনা এবং পেয়ে যায়, এবং সেটা জোরদার শুরু হতে হবে। তারপরে 26শে